গুড ইভিনিং। আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার আবার আপনাদের সামনে চলে এসেছি টক শো উইথ তামান্না নিয়ে নতুন একটা টপিক। আমরা সকলেই জানি গত 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয়েছিল। প্রত্যেক বছর এই দিনেই ডায়াবেটিস ডে পালন করা হয়। তো সেই দিনটিকে মনে রেখেই ডায়াবেটিসকে কেন্দ্র করে আজকের আমাদের নতুন প্রোগ্রাম, নতুন শো। ডায়াবেটিস নিয়ে আজকে সমস্ত কথা হবে। ডায়াবেটিসকে সাথে রেখে কিভাবে আমরা ভালো থাকতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন খুবই স্পেশাল গেস্ট আমার, এবং আমার এই শোটার জন্য ওকেই বেছে নেওয়ার একটা আরো অন্য কারণ আছে, সেটাও আমরা আস্তে আস্তে জানতে পারবো সেশনটার মধ্যে দিয়ে। তো তোমাকে অনেক স্বাগত। অরিত্র অরিত্র আমাদের সাথে আছে, অরিত্র ঘোষ। ও গুড কিন্তু ইভিনিং টু অল। একজন ফুড অ্যান্ড নিউট্রিশনের, হ্যাঁ, স্টুডেন্ট হওয়ার পাশাপাশি সকলের জন্য আমি জানি রাখেও ভীষণ ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট প্লাস টিচার। এখন তো ও সার্টিফাইড ডায়াবেটিক এডুকেটর হয়েই গেছে, সাথে সাথে এই বছরই ও জেআরএফ ক্লিয়ার করেছে, অর্থাৎ এবার ও পিএইচডির জন্য এগোবে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আমার শোতে। তুমি কেমন আছো আমাদের বলো একটু। চলে যাচ্ছে, মোটামুটি ভালোই আছি। আপনারা সবাই কেমন আছেন? আগে আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই আর কি। হ্যাঁ, অনেকেই দেখছে, আর সত্যি ডায়াবেটিস নিয়েও অনেকেরই অনেক ধরনের কোয়েরি থাকে, কারণ আমাদের এখনকার দিনে ভালো থাকাটা বড় দায়। তো ভালো থাকতে আমাদের হবেই, যদিও আমাদের সঙ্গী অনেক কিছুই রয়েছে, তবুও তাদেরকে নিয়ে আমাদের ভালো থাকা। তো আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাব। তো যেহেতু আজকে আমাদের প্রধান এবং মূল টপিক হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ মধুমেহ, কিন্তু ডায়াবেটিসের অনেক প্রকারভেদ আছে। তো তুমি আমাদের ডায়াবেটিসের একটা শর্ট ইন্ট্রোডাকশন দাও, যে আমরা যদি ছোট্ট করে ডায়াবেটিস নিয়ে বলি যে ডায়াবেটিস কি, বা এর প্রকারভেদগুলো কি, বা কেন আমরা আজকে ডায়াবেটিসটাকেই বেছে নিলাম, এর গুরুত্ব কতখানি। তো তুমি এগুলো দিয়ে আজকে সেশনটা শুরু করো। ওভার টু ইউ। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল যেটা জানতে হবে যে প্রথমে ডায়াবেটিস জিনিসটা কি, রোগটা কি, রোগটা কেন হয়। তো ডায়াবেটিস হচ্ছে তোমার এমন একটা লাইফস্টাইল ডিজিজ যেটা কিনা আমাদের প্যানক্রিয়াস বলে একটা অগ্নাশয়ে একটা গ্রন্থি থাকে। তো সেখানে মিক্স গ্ল্যান্ড, সেখানের এন্ডোক্রাইন পার্ট থেকে, অর্থাৎ প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন একটা হরমোন সিক্রেশন হয়। তো সেটার ল্যাক অফ যদি ইনসুলিন হয় সেক্ষেত্রে আমাদের বডিতে, সেক্ষেত্রে ব্লাডে গ্লুকোজ লেভেল ইনক্রিজ হতে থাকে। সেখান থেকে ডায়াবেটিস হয় আর কি। তো ডায়াবেটিস, দেয়ার আর থ্রি টাইপস অফ ডায়াবেটিস বেসিক্যালি। টাইপ 1, টাইপ 1.5 বা লাডা, অ্যান্ড টাইপ 2। তো টাইপ 1 আমরা যদি বেসিক্যালি ইনসুলিনটাকে আমি একটা কি বলবো, পয়সা বা ব্যাংক বা এটার মতো করে তুলনা করি, তো আর আমাদের বডিটাকে অ্যাজ আ সেটার ভান্ডার হিসেবে তুলনা করি। তো আমি যদি বলি যে টাইপ 1 এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে বডিতে একমাত্র কিন্তু যে ইনসুলিন যেটা থাকার কথা সেটা কিন্তু থাকে না, সেটা একদমই তৈরি হয় না এবং থাকেই না বলতে গেলে। তো এখানে আমাদের যেটা দরকার, আমাদের মানে টাকাটাকে ধার করতে হচ্ছে, অর্থাৎ ইনসুলিনটাকে আমাকে বাইরে থেকে ইনজেক্ট করতে হচ্ছে বা আমাদের বডিতে, হিউম্যান বডিতে। তো এটা বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই টাইপ 1 ডায়াবেটিস। দেন টাইপ দের ডায়াবেটিস বা লাডা যেটাকে বলা হয়, এটা বেসিক্যালি আমাদের 30 থেকে 35 বা ওই এজের একটা পোর্শনের লোকেদের মধ্যে দেখা যায়। 20 থেকে 35 একটা এজের মধ্যে দেখা যায়। তো এটা হচ্ছে টাইপ 1 এর মতো আচরণ করে, আবার টাইপ 2 এর মতো আচরণ করে। এটা হচ্ছে তোমার কি বলবো, মানে টাইপ 1 এবং টাইপ 2 এর একটা মিক্সড প্রকারভেদ তুমি বলতে পারো। টাইপ 2 হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, যেখানে কিনা পার্টিকুলার ডায়েট মেনটেন করতে হবে, পার্টিকুলার কিছু এক্সারসাইজ আছে, এবং পার্টিকুলার তোমার কিছু তুমি যদি মেনটেন করো খাবার দাবার, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা টাইপ 2 ডায়াবেটিসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটা সম্পূর্ণভাবে একটা লাইফস্টাইল ডিজিজ। তবে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেশন এবং ইনসুলিন টাইপ 2 এর ক্ষেত্রেও নিতে হয়। তো এটা একটা শর্ট, আমি ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম অ্যাজ আ ডায়াবেটিস এডুকেটর, ডায়াবেটিস টাইপস।
একদমই তাই, কারণ ডায়াবেটিসের প্রকারভেদ যদি আমরা দেখি, কারণ আমাদের ধারণাই থাকে ডায়াবেটিস মানেই টাইপ 2, মানে আমরা যেটা সকলে জানি, কিন্তু ডায়াবেটিসের যে অনেক বড় একটা এরিয়া রয়েছে, তো সেটার জন্যই আজকের এই সেশনটা আমরা জানবো। তো আহ তুমি 3টের কথা বললে, এছাড়া আর একটা জিনিস আমি সকলের জন্য একটু অ্যাড করবো, অ্যাড অন, যেটা হচ্ছে জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। অনেক সময় আমরা প্রেগনেন্সিতেও দেখতে পাই যে কিছু প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই সময় ডায়াবেটিসটা দেখা যাচ্ছে, আবার যখন ডেলিভারি পিরিয়ড ওভার হয়ে যাচ্ছে তখন আবার সুগার লেভেলটা নর্মালে চলে আসছে। তো এইরকম অনেক ধরনের অবস্থা দেখা যায় মানব দেহে, বিভিন্ন ধরনের কন্ডিশন, এবং তাদের বিভিন্ন রকমের চিকিৎসা আমরা ডায়াবেটিসের জন্য দিই। আচ্ছা, তো এবার যদি আমি ডায়াবেটিস নিয়ে যখন কথা বলছি, তো মানুষ কিভাবে, যদি একটা নর্মাল সাধারণ মানুষ বা লেম্যানদের কথা বলি, তো একজন মানুষ কিভাবে বুঝবে যে তার ডায়াবেটিস হয়েছে? বা আমি যদি আরো পার্টিকুলার বলি, ডায়াবেটিস নির্ধারণ করার যে টেস্ট গুলো রয়েছে বা রিপোর্টস গুলো রয়েছে, সেইগুলো আমরা কিভাবে ডিটেক্ট করব, এবং কোন কোন টেস্টের মাধ্যমে আমরা এগুলো জানতে পারবো, এবং কিভাবে জানতে পারবো, অর্থাৎ নর্মাল রেঞ্জ গুলো তুমি একটু আমাদের বলে দিও। ফার্স্ট অফ অল, আমাকে যখন আমি কোন একটা লেম্যান যদি আমাকে জিজ্ঞেস করেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে ডায়াবেটিস আমাকে যে রোগটা হয়েছে, তো সেক্ষেত্রে তার উপসর্গগুলো আমাকে জানতে হবে। যে প্রথমে উপসর্গগুলো, অর্থাৎ পলিইউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড পলিফেজিয়া, অর্থাৎ 3 Ps যেটাকে আমরা বলে থাকি আর কি। পলিইউরিয়া মিনস কি হচ্ছে, অর্থাৎ বারবার টয়লেট বা ইউরিনেশন যাওয়ার একটা ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন যে ব্যাপারটা হয়ে থাকে, অর্থাৎ বারবার টয়লেটে যাওয়ার একটা প্রবণতা হয়ে থাকে। ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। টাইপ 1 ক্ষেত্রে বেসিক্যালি আমি বলি, যেটা হচ্ছে তোমার বেড ওয়েটিং হয়ে থাকে। তো এবার হচ্ছে তোমার বেসিক্যালি এটা রাত্রে বেশি হয়ে থাকে। এবং দেন আমি আসছি পলিডিপসিয়া। পলিডিপসিয়া হচ্ছে তোমার বারবার গলা শুকিয়ে আসা এবং জল তেষ্টা পাওয়া। তো এবার এক্ষেত্রেও সেটা একটা বিরাট ফ্যাক্টর, যে যখন আমার বডি থেকে এক্সট্রা জল বেরিয়ে যাচ্ছে, দেন আমার বেসিক্যালি জল বেরিয়ে যাওয়ার কারণে তেষ্টাটাও বেশি পাচ্ছে। তো পলিডিপসিও একটা মেন উপসর্গ। দেন পলিফেজি, অর্থাৎ বেশি করে খাওয়ার একটা প্রতি ক্রেভিংস, বা বেসিক্যালি এমটি ক্যালোরি বা সুগার জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার একটা প্রতি ক্রেভিংস আমাদের বডিতে, যদি কারোর ব্লাড সুগার হাই থাকে সেক্ষেত্রে হয়ে থাকে। এটাকে বলা হয় পলিফেজিয়া। তো এটা বেসিক্যালি একটা 3টে সিমটমস বলা যায়। এছাড়া আমাদের ফাস্টিং পিপি এবং HbA1c, অর্থাৎ ফাস্টিং পিপি আমাদের অর্থাৎ খালি পেটে যে সুগার বা ব্লাড গ্লুকোজ লেভেল, সেটা হচ্ছে আমাদের ফাস্টিং বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল। তো সেটা বেসিক্যালি থাকার কথা 70 থেকে 100, এবং মানে mg পার ডেসিলিটার। এবং খাওয়ার পরে সেটা হয়ে যায় 140 থেকে 180 mg পার ডেসিলিটার, এবং যেটাকে আমরা বলি পিপি ব্লাড গ্লুকোজ লেভেল। এবং আমি যেটা বললাম HbA1c, অর্থাৎ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন মিনস, আমরা একটা টেস্ট করি যেখানে দেখা যায় কিনা গত 3 মাসের অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ লেভেলটা আমাদের কিরকম ছিল, সেটা আমরা এই HbA1c টেস্টের মাধ্যমে জানতে পারি। একদম তাই। এবার যদি আমাদের যে সেশনটা যদি আমি ধরি, আমরা তো একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম, টেস্ট রিপোর্ট নিয়েও কথা হলো। তো আজকে যে ধারণাটা আজকে আমরা দিতে চলেছি সেটা হচ্ছে মানুষ কিভাবে ডায়াবেটিস নিয়ে ভালো থাকবে। তো তার একটা বড় জায়গা হচ্ছে লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রা। ধরো কোনো মানুষের প্রথম প্রথম ডায়াবেটিস ধরা পড়লো, বা হয়তো কোনো বাচ্চাদের ক্ষেত্রে টাইপ 1 আছে, বা কারোর কেউ কোনোদিন ডায়াবেটিসের কথাটা শোনেইনি, হঠাৎ করে একজন মহিলার জিডিএম হয়ে গেল, বা লাডা যেটা তুমি বলে 1.5, এই জায়গাগুলো মানুষের কাছে, অনেকের কাছে একটু ভয়ের, খুবই প্যানিক করে অনেক সময় মানুষ। কিন্তু আবার এটা যেমন একটা দিক, অন্য একটা দিক রয়েছে, কি ধরো ডায়াবেটিস হলো, মানুষ কিন্তু লাগাম ছাড়া জীবনযাত্রা লিড করছে, পালন করছে। সেই জায়গা থেকে যেটা আমি জানতে চাইবো এবং সকলের জন্য, যে ডায়াবেটিস নিয়ে আমাদের জীবনযাত্রাতে আমরা কি কি পরিবর্তন আনতে পারি, এছাড়াও ডায়াবেটিস নিয়ে কিভাবে ভালো থাকা যায় যদি আমরা একটু লাইফস্টাইলকে পরিবর্তন করি, এবং সর্বোপরি লাইফস্টাইলের সাথে ডায়াবেটিস কতটা রিলেটেড,
এইটা তুমি আমাদের একটু বুঝিয়ে বলো। প্রথম কথা যেটা হচ্ছে, ডায়াবেটিস যখন ডায়াগনোসিস করা হয়, আমি আরেকটা কথা এর আগের পোর্শনটাই বলতে ভুলে গেছি। তো এটা হচ্ছে সি পেপটাইড টেস্ট, যেটা করা হয়, ওখান থেকে জানা যায় যে বডিতে ইনসুলিনের লেভেলটা কিরকম আছে। যদি সেটা নর্মাল থাকে তাহলে বেসিক্যালি এটা টাইপ 2 এর ক্ষেত্রে হয়ে থাকে। এটা নর্মাল থাকলে বোঝা যায় সেটা টাইপ 2, এবং যদি সেটা নর্মালের কম থাকে বা লেস থাকে, সেটা সেক্ষেত্রে টাইপ 1 ধরা হয়ে থাকে, বেসিক্যালি এটা হয়ে থাকে। এবং যেটা বললে দিদি আর কি একটু কিছুক্ষণ আগে, যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমি ডায়াবেটিস কন্ট্রোল করব, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে। প্রথম কথা তো অবশ্যই খাবার দাবার, এবং দ্বিতীয় কথা আমার ডেইলি লাইফস্টাইল মডিফিকেশন, এবং অবশ্যই এক্সারসাইজ। তো সেক্ষেত্রে কিছু কিছু খাবার পার্টিকুলার আছে, যেমন হচ্ছে তোমার ধরো লো গ্লাইসেমিক ফুড, যেগুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় ফুড যেগুলো আছে, বা মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় ফুড যেগুলো আছে, সেগুলো আমরা খাবারে অ্যাড করতে পারি। তো সেগুলো কিরকম হতে পারে, না ধরো বিভিন্ন রকম ফ্রেশ লিফি ভেজিটেবলস হতে পারে, যেমন ধরো কলিফ্লাওয়ার, ক্যাবেজ, পারওয়ার, ব্রিঞ্জাল, আরো বিভিন্ন রকম যে লিফি গ্রিনস ভেজিটেবলস গুলো আছে, যেগুলো এখন উইন্টারে খুব অ্যাভেলেবেল, এগুলো আমরা অ্যাড করতে পারি। এছাড়া যে সমস্ত জিনিসগুলো আছে খাবার, এছাড়া হচ্ছে তোমার বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ফ্রুটস, যেমন কিউই আছে, লাইকোপিন আছে টমেটোতে। টমেটো স্যালাড হিসেবে আমরা ফ্রুট স্যালাড এবং ভেজিটেবল স্যালাড হিসেবে কিউকুম্বার, টমেটো, অনিয়ন এগুলো রাখতেই পারি খাবারে। এছাড়া এবং হাই গ্লাইসেমিক ফুড জাতীয় খাবার, যেগুলো বেসিক্যালি পটেটো, দেন হচ্ছে তোমার ভাত, দেন হচ্ছে তোমার মানে ব্যানানার মধ্যে খুব একটা তোমার ইয়ে থাকে, হাই পটাশিয়াম রিচ ফুড, ওটা যাদের সিকেডি থাকে, ডায়াবেটিস প্লাস সিকেডি, তাদের ক্ষেত্রেও অ্যাভয়েড করা হয়ে থাকে আর কি। তো এরকম কিছু কিছু পার্টিকুলার ফুড আছে যেগুলো আমরা খেতে বারণ করি ডায়াবেটিসে। এবার তুমি এছাড়া একটা কথা বললে, হ্যাঁ বলো। এছাড়া তোমার চিনি চিনি তো একদমই বাদ। চিনি, ড্রাই ফ্রুটস, অ্যালকোহল কনজামশন ইন মডারেশন, অবশ্যই সিগারেট স্মোকিং সেক্ষেত্রেও মডারেশন আনতে হবে। কিছু লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই করতে হবে। এবার দেখো, তুমি একটা কথা বলেছো, সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স, জিআই। তো এই ব্যাপারটা আমরা খুব শুনছি, অনেকেই শুনে। এবার কি হয়, যারা ধরো প্রফেশনাল নয়, বা এই যে আমি লেম্যানদের কথাই বললাম, এখন তো চারপাশে এতটাই মানুষ এগিয়ে গেছে, মানে আমাদের প্রযুক্তিবিদ্যার দৌলতে। তো সেই জায়গা থেকে জিআই কথাটা সবাই জানে, হাই গ্লাইসেমিক ইন্ডেক্সটা জিনিসটা সবাই জানে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি সেই ধারণাটা মানুষের মধ্যে নেই। তো তুমি আমাদের একটু গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু বুঝিয়ে দাও, যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কি, আর এই জিনিসটা যদি বেশি যায় কোনো কারণে আমাদের শরীরে, তাহলে কি ক্ষতি হতে পারে। গ্লাইসেমিক ইন্ডেক্স বেসিক্যালি হচ্ছে তোমার যে গ্লুকোজ, ওর মধ্যে যে গ্লুকোজ থাকার যে গ্লুকোজের অ্যাবজর্পশন পাওয়ারটা কত তাড়াতাড়ি বডিতে হচ্ছে, সেটাই হচ্ছে বেসিক্যালি গ্লাইসেমিক ইন্ডেক্স। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিও। হ্যাঁ, এটা আমি মানে ঠিকঠাক আমি একটা বেসিক ইয়েতে বললাম। তো আর কি এটাই গ্লুকোজ অ্যাবজর্পশন পাওয়ারটা, কোনো ফুডের গ্লুকোজ অ্যাবজর্পশন পাওয়ারটা কতটা বডিতে তাড়াতাড়ি। একদম তাই। একদম তুমি সেই সেই জায়গাটাই আমার পয়েন্ট আউট করার দরকার ছিল। কারণ দেখো, যে খাবারগুলো আমাদের, পরিষ্কার বাংলায় যদি আমি বুঝিয়ে বলি, যে যে খাবারগুলো আমাদের রক্তে খুব দ্রুত শোষিত হবে, তাহলে সেই জায়গা থেকে আমরা বেশি বেশি গ্লুকোজ পাবো। তার কারণটা কি? কারণটা একটাই, কারণ আমাদের বডিতে মেটাবলিজম চলছে, বিপাক ক্রিয়া, সেখান থেকেই আমরা কিন্তু এনার্জি বা শক্তি পাই, মেনলি এটিপি পাই। তো গ্লুকোজেনোসিস বা নিওগ্লুকোজেনোসিস বা যে কোনো ধরনের গ্লাইকোজেনোলাইসিস, আমরা যেগুলো সবাই জানি গ্লুকোজ বিপাকের যে ফল, তো ওখান থেকে আমরা আসল এনার্জিটা পাচ্ছি। তো এবার অনেকেরই ধারণা থাকে যে কিছুই খাবো না, তাহলে আমি কি করে শক্তি পাবো, কি করে এনার্জি পাবো, কিভাবে আমার চলবে, চলে যাবে। কিন্তু হাই গ্লাইসেমিক যে ফুড গুলো রয়েছে, যেগুলো খুব দ্রুত আমাদের রক্তে শোষিত হয়, যেমন হচ্ছে ময়দা। ময়দার জিআই অনেক হাই। তবে তুমি কলার কথা বলেছো, এটা হাই জিআই, কারণ ওই জায়গাতে কার্বোহাইড্রেট এতটাই বেশি থাকে যে খুব দ্রুত আমাদের রক্তে শোষিত হয়। কিন্তু লাইফস্টাইল মডারেশনের কথাই যখন তুমি বললে, তাহলে আমাদের কি বেছে নিতে হবে? সেই জায়গায় অবশ্যই লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফুড বা মিডিয়াম যেগুলো রয়েছে সেগুলো, তার মানে যেগুলো শোষণের মাত্রা কম বা মাঝারি, তবে আমার শরীরে গ্লুকোজ শোষণের হারটা কম হবে।
তো এই জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা একদম লাইফস্টাইলটাকে ঠিক রেখে ডায়াবেটিসকে নিয়েও ভালো থাকতে পারি, যেমনটা তুমি আমাদের বললে। তো এইবারে এর সঙ্গেই তুমি একটি কথা বলেছো, সেইটাকে পয়েন্টটা ধরেই আমি এগোবো, যে এক্সারসাইজ, শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম। দেখো, ডায়াবেটিস হলে অনেক ধরনের মিথস কাজ করে, যে আমার তো ডায়াবেটিক, আমি তো ডায়াবেটিক, আমার না এই বারণ আছে, আমি এই ঠিক করতে পারবো না, আমার ডাক্তারে মানা আছে, এরকম অনেক ধরনের মিথস চলে। এবং সেই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি উইথ ডায়াবেটিস যদি একটু ওভারওয়েট হয়ে যান, বা তুমি যেটা বললে সিকেডি উইথ ডায়াবেটিস, সেই জায়গা থেকে অনেকটা হাই মানে রিস্ক ফ্যাক্টর কাজ করে। তো এক্সারসাইজ কতটা ভূমিকা রাখে, বা প্রতিদিন যদি আমরা শারীরিক পরিশ্রম করি বা ব্যায়াম, যোগ ব্যায়াম, যে কোনো কিছু হাঁটাহাঁটি করে থাকি, সেটা কতটা ডায়াবেটিসের সাথে যুক্তিযুক্ত? এবার দেখো, পার্টিকুলার কিছু এক্সারসাইজ আছে, যেমন ধরো আমার একটা কিছু কিছু এক্সারসাইজ আছে, যেমন ধরো তুমি যেটা বললে আর কি, যে যোগ ব্যায়াম, প্রাণায়াম, কপালভাতি ইত্যাদি ছাড়াও কিছু কিছু আসন আছে পার্টিকুলার। এছাড়া আমি যদি প্রত্যেকদিন এক্সারসাইজ করি, এক্সারসাইজ বলতে ইন দ্য সেন্স আমি যদি মিনিমাম 30 to 60 মিনিট যদি হাঁটি, মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আমি হাঁটিও এক্সারসাইজ করি, জোরে জগিং করি সকালবেলা, তো সেটাও কিন্তু, বা সন্ধ্যাবেলাও, সকাল সন্ধ্যা মিলিয়ে বলছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু হেল্পফুল। মানে মিনিমাম 30 to 60 আওয়ার্স, 60 মিনিট পার ডে, ইট ইজ হেল্পফুল ফর দ্য ডায়াবেটিক পেশেন্টস অলসো। তো এবার এছাড়া এবার এখানে কিছু কিছু পার্টিকুলার খেয়াল রাখতে হবে, যে ধরো কোনো পেশেন্ট, ধরো তার ডায়াবেটিক কি বলবো ফুট আছে, ডায়াবেটিক ফুট আলসার আছে, তো সেক্ষেত্রে এমন কোনো এক্সারসাইজ বা এমন কোনো এক্সারসাইজ তাকে প্রোভাইড করা যাবে, মানে নাম বলা যাবে না বা তাকে করতে দেওয়া যাবে না, যেটা কিনা তার পায়ের পাতার উপর সমস্যা ফেলবে, বা পায়ের কমপ্লিকেশন আরো তার বাড়িয়ে দেবে আর কি। তো এটা নিয়ে আমি পরের পার্টে আমি বলছি ডায়াবেটিসের কমপ্লিকেশন কি কি হতে পারে। হ্যাঁ, একদমই তাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা খুব ওভারওয়েট হয় তাদের ক্ষেত্রে, মানে আমি এটা প্র্যাকটিসের জায়গা থেকে গিয়ে দেখেছি, মানুষ যে পায়ে ব্যথা বা হাঁটু ব্যথা, যেটা ডায়াবেটিস নিয়েও এসছে, বা সিকেডি উইথ ডায়াবেটিস, যে কোনো কিছু ওভারওয়েট হয়, এটা একটা বড় সমস্যা। এবং তখন কিন্তু মানুষ আর একদমই হাঁটতে চায় না, বা যোগব্যায়াম তো ছেড়েই দিলাম, কোনো আসন সবকিছুই ছেড়ে দিলাম, নর্মাল যে প্লেন ওয়াকিং, সেই জায়গা থেকে মানুষ কিন্তু পিছিয়ে আছে। আবারও সেই একই কথা, যে লাইফস্টাইলে একটা বড় রকমের সমস্যা করে অলরেডি বসে থাকে। তো সেই জায়গায় যদি তারা মডিফিকেশন না করে, তাহলে ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর যখন তুমি বলবো, কারণ আমরা আরো কিছু জানতে পারবো, তো ওই জায়গা থেকে কিন্তু মানুষ নিজেকে আরো বেশি ক্ষতি করে ফেলে, নিজের ক্ষতিটা নিজেই করে ফেলে। তো সেই কারণেই একটা এক্সারসাইজের বড় ভূমিকা ডায়াবেটিসে রয়ে যায়। তো আর এবার এর সাথে সূত্র ধরেই একটা আহ, বহুল প্রচলিত একটা প্রবলেম বলতে পারো, যেটা যে শুধু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আসছে তা নয়। এখন কিন্তু নর্মাল মানুষ, বা ধরো 20 থেকে 30 বছরের মধ্যেও যে সমস্ত ছেলেমেয়েরা, বা তারপরেও প্রচন্ড একটা সমস্যাকর জিনিস, সেটা হচ্ছে কম ঘুম বা পর্যাপ্ত ঘুম না হওয়া। বা ধরো অনেকে বললো, আমি তো ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি, আমি শুয়ে পড়ছি, কিন্তু আমার ঘুম আসছে না। এবং ডায়াবেটিসের সাথেও এটা একটা রিলেশন রয়ে যায়, কারণ অনেক ডায়াবেটিক পেশেন্টের এই কমপ্লেনটা থাকে, যে ঠিকঠাক ঘুম হচ্ছে না, বা ঘুম পর্যাপ্ত আসছে না, অনেক রকমেরই সমস্যা আসছে, বা পাতলা ঘুম ভেঙে যাচ্ছে। তো এই জায়গা থেকে তুমি কি বলবে, যে স্লিপ প্যাটার্ন টা কিরকম ভাবে ডায়াবেটিস কে এফেক্ট করে? আর আরেকটি কথা যেটা হচ্ছে, যদি আমরা স্লিপ প্যাটার্নকে একটু ঠিক রাখতে চাই, তাহলে কোন কোন উপায় আমরা অবলম্বন করতে পারি? প্রথম কথা হচ্ছে পার্টিকুলার আমাদের দিনে মোটামুটি 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টা, তো অ্যাডাল্টদের জন্য আমি বলছি, 6 থেকে 8 ঘন্টা তো মিনিমাম স্লিপের পিছনে আমাদের দিতেই হবে। তো এবার স্লিপ প্যাটার্ন, যেটা স্লিপ প্যাটার্ন, ওই 6 থেকে 8 ঘন্টা ঘুমের ঘুম যাতে, এবং ঘুমের সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে। যদি ঘুম, আমার ব্রেন হচ্ছে পার্টিকুলার গ্লুকোজ ইউজ করে, একমাত্র গ্লুকোজকেই তার খাবার হিসেবে ব্রেন ইউজ করে। হোয়াইট কার্বোহাইড্রেট, বা যেটা আমরা ভাত থেকে পাই বলতে পারো, ভাত থেকে পাই, সেই গ্লুকোজটা ব্রেন একমাত্র ইউজ করে। এবার যদি কোনো ব্যক্তি পার্টিকুলার, ধরো ভাতটা তার লিমিটেড আছে, তো সেক্ষেত্রে ভাত লিমিটেড হিসেবে খেয়ে সেটাকে ইউটিলাইজ করা বডিতে, এবং অ্যাজ আ তাকে ব্রেনে সাপ্লাই দেওয়া গ্লুকোজ, সেটার জন্য স্লিপ কিন্তু পার্টিকুলারলি খুব গুরুত্বপূর্ণ একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে।
এবার ডায়াবেটিক পেশেন্টরা বেসিক্যালি যদি সে আরো মানে ভিডিও গেমস বলো, এখন নাওএডেজ ভিডিও গেমস বা ধরো বিভিন্ন সময় মোবাইলেই বা কম্পিউটার ল্যাপটপ এই সমস্ত মানে ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেটসে ধরো কিছু কাজ করছে, কাজের ক্ষেত্রে ধরো সে মিনিমাম শোয়ার 1 থেকে 8 ঘন্টা আগে যদি সে ওটাকে সাইডে রেখে বা ছেড়ে দিয়ে মানে অন্য কোনো ক্রিয়েটিভিটি মূলক কাজ করে ইন দ্য সেন্স কোনো বই পড়লো বা কোনো কিছু ব্লক হয় না, ব্লক সাজানো বা কোনো গেমস রিলেটেড কিছু একটা করলো, মানে ওই আর কি ইলেকট্রনিক গ্যাজেটটাকে সরিয়ে দিয়ে 1 ঘন্টা জাস্ট তুমি ঘুমের আগে তুমি ওটা নিয়ে চিন্তা করো বা ওটার সঙ্গে এনগেজ থাকো, নিশ্চয়ই ওটার থেকে তুমি স্লিপ প্যাটার্ন ডেভেলপমেন্ট করতে পারবে অবশ্যই সেখান থেকে। আর যদি তুমি ঘুমের আগেই চা কফি জাতীয়, যদি এখনকার দিনে সেটা খুবই মানে বেড়ে গেছে যে তোমার চা কফি খাওয়ার একটা প্রবণতা, সেই মানে রাত জেগে কাজ করলে চা কফি খেতে হবে, চা কফি খেলে আমার সেই মানে ঘুম যে ভাবটা আছে তন্দ্রা ভাব সেটা কেটে যায়। তো এটা একদমই ভুল। রাত্রে যদি আমি মানে চা কফি এগুলো খাই, এবং কফিতে ক্যাফেইন, চায়ে ট্যানিন, এগুলো আমাদের কি করছে, স্লিপ প্যাটার্নটাকে বিঘ্নিত করে দিচ্ছে, কেননা এগুলো আমাদের ঘুমটাকে আসতে মানে বাধা দিচ্ছে বডিতে, মানে স্লিপটা যাতে দেরি করে আসে বা না আসে সেটাকে হেল্প করছে। তো আমি যদি ঘুমের আগেই ঢকঢক করে এক মগ কফি বা চা খেয়ে নিলাম, চা জেনারেলি খাওয়া হয় না, কফিটাই, তো কফি খেয়ে নিলাম, সেই ক্ষেত্রে কিন্তু সেটা হেল্প করবে না আসতে। একদমই, আমরা কত মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি, মানে এতটা আমাদেরকে ঘিরে গ্যাজেট রয়েছে, পুরোটাই হ্যাঁ কিছুটা কাজের স্বার্থে তো বটেই অবশ্যই, কারণ কাজ ছাড়া প্রফেশনাল যে ওয়ার্ক সেটা ছাড়া আমরা মানুষ মানুষ নই, এবং সবকিছুর জন্যই কাজ খুব ইম্পর্টেন্ট। কিন্তু ওই যে একটা কথা আছে যেটা আমি সবসময় বলে থাকি, যে আমরা কিন্তু বাঁচার জন্য কাজ করি নাকি কাজ করার জন্য বাঁচি, কোনটা সেটা চুজ করতে হবে বোধহয় নিজেকে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা বড্ড মেটেরিয়ালিস্টিক হয়ে যাই এবং খুব গ্যাজেট ফ্রেন্ডলি হয়ে পড়েছি এখন, মানে চারিপাশে আমাদের গ্যাজেট, এবং সেটা ছাড়া আমাদের দিন চলে না। দিন চলে না যেমন, কিন্তু তুমি যেটা বলে যে ঘুমানোর সময় এই জিনিসগুলো বড্ড বেশি হ্যাম্পার করে আমাদেরকে, এবং আমরা কিন্তু বই পড়তে পড়তে ঘুমানো, সেটা ছেড়ে সন্ধে হলো, কাজ একটু শেষ হলো, আমরা কিন্তু ফোন ল্যাপটপ এগুলো নিয়ে বসে পড়ি, এবং ইভেন এটা চলতে থাকে আপ টু স্লিপ। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলছে, এবং যতক্ষণ চলছে ততক্ষণ কিন্তু আমাদের স্লিপ প্যাটার্ন নষ্ট হচ্ছে। আর ঘুমের জন্য যে দায়ী হরমোনটা, সেই হরমোনটা তো রিলিজের একটা সময় আছে, সেই সময়টা যদি পেরিয়ে যায় বা সেই হয়তো রিলিজ করছে, তখন আমরা গ্যাজেট এর চারপাশে রয়েছি, বা তার যে রে বলো বা তার যে একটা কুপ্রভাব, সেই কুপ্রভাবটা আমাদের কিন্তু অনেকটা এফেক্ট করে। তো সেই জায়গা থেকে একটা বড় সমস্যা আমরা দাঁড়িয়ে যাই। তো এই জায়গা থেকেই ডায়াবেটিস এর সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এরপরে আমরা যেটা বলবো, ঘুমের কথা আমরা বললাম, এক্সারসাইজের কথা বললাম, লাইফস্টাইলের কিছু কিছু ছোট ছোট চেঞ্জেস এর কথা বললাম। এবার সব থেকে বড় যে প্রবলেমটা হয়ে যায় সেটা হচ্ছে মেন্টাল প্রবলেম। মানে মানুষ যখন ডায়াবেটিক হয়ে পড়ে, সেই জায়গা থেকে একটা বড্ড মানসিক সমস্যা আসে, বা মানুষ খুব ভেঙে পড়ে, নিজের মধ্যে একটা খুব হতাশা কাজ করে, যে আমার ডায়াবেটিক হয়ে গেছে, আমি ডায়াবেটিক, আমি আমার হয়তো জীবন শেষ হয়ে যাবে, কারণ ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না, ডায়াবেটিসকে নিয়ে আমি কিভাবে চলবো, আমার জীবন থেকে সবকিছু চলে গেল, সব খাওয়া দাওয়া চলে গেল, আমার হলে আমার পরবর্তী জেনারেশন এতে এফেক্টেড হবে, এবং এই সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করে বর্তমান যে জীবন তার উপরে কিন্তু হেলথের এফেক্টটা পড়ে যায়, এবং সেই জায়গা থেকে মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি বলা যায় শেষ হয়ে যায়। তো এই জায়গা থেকে মানুষের সমস্যা থেকে মুক্তির কিছু উপায় যদি থাকে তুমি সেটা আমাদের বলবে, আর ডায়াবেটিসের সাথে যে মেন্টাল হেলথ প্রবলেম কতটা রিলেটেড সেটা একটু আমাদের বুঝিয়ে বলো। ডায়াবেটিসের সাথে মেন্টাল হেলথ, এখানে আমার একটা বলার আছে যে ডায়াবেটিস হলো মানে সেটা কিওর হবে না, বা নর্মাল লেভেলে, কিওর হবে না বলতে নর্মাল লেভেলে যাবে না, সেটা কখনোই না। আমার নিজের ক্ষেত্রেই আমি আমি নিজেকে দিয়ে বলছি, আমার যখন 2016 সালে যখন ডায়াবেটিস ধরা পড়ে, তো তখন আমার ফাস্টিং ছিল
280 আর পিপি ছিল 370, ঠিক আছে। তো জেনারেলি যেগুলো কমপ্লিকেশনস গুলো ছিল ওই পলিইউরিয়া, পলিপে 3 পিস, যেটা পলিইউরিয়া, পলিফাজিয়া, পলিটিপসিয়া ছিল। তো এবার মানে আমি খাচ্ছি ধরো 3 লিটার জল, আমি তখন জেনারেলি যেরকম মানুষেরা খায় ওরকমই খেতাম। তো 3 লিটার জল খাচ্ছি, আমি বের করছি ধরো 3.5 কি 4 লিটার জল, মানে এবং এমন হয়ে গেছিল যে আমার ফ্রিকুয়েন্ট ইউরিনেশনে টয়লেটে পিঁপড়ে ভরে যেত আর কি, যাই হোক। তো এবার যখন আমি টেস্ট করালাম এই সব ব্যাপারগুলো হলো, এরপরে যখন আমি এটাকে কন্ট্রোল করলাম, কন্ট্রোল করতে 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 এমন একটা লেভেলে নিয়ে এসেছি এখন, সেটা মোটামুটি ধরো HbA1c আমার সবসময় 7-এর নিচেই থাকে, এবং সেটা আলটিমেট গোল হচ্ছে আমার যাতে HbA1c 7-এর নিচে রাখা। এটা আমার বলা হয়নি, HbA1c ডায়াবেটিক পেশেন্টদের অবশ্যই গোল হচ্ছে 7-এর নিচে রাখা, এবং আমার সেক্ষেত্রে এটা হয়েই গেছিল। একবার আমি এত ভালো কন্ট্রোল হয়েছিল আমার আমার নন ডায়াবেটিক একবার হয়ে গেছিল, তারপরে আমি আস্তে আস্তে আবার ওটা 7-এর নিচেই রেখেছি, মানে ইভেন এখন আমি রিসেন্ট টেস্ট করেছিলাম 6.3%। তো ডায়াবেটিস হলে ভেঙে পড়তে হবে এমন কোনো কথা নেই, বাস তুমি নিজের লাইফস্টাইল মডিফিকেশন করো, ডায়েট চেঞ্জেস করো, যেটা খাবার এবং কোনো ডায়াবেটিক পেশেন্টকে তার ডাক্তার যে মেডিকেশন গুলো দিয়েছে, যদি ইনসুলিন থেরাপি চালু করে, সেক্ষেত্রে অনেক পেশেন্টদের মধ্যে ভয় ভীতি থাকে যে আমি ভাই ইনসুলিন নেবো না, ইনসুলিন নেওয়াটা খুব বিপজ্জনক ব্যাপার, ওই সূচ ইত্যাদি দেখে সেটা খুব মানে তার মধ্যে একটা ভীতি চলে আসে যে কিছু আমার দ্বারা হবে না, আমি ওসব পারবো না। তো এটা ইনসুলিন থেরাপি তো অবশ্যই, মানে টাইপ 1 ডায়াবেটিসদের ক্ষেত্রে তো অবশ্যই ইনসুলিন থেরাপি নিতে হবে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যদি ইনসুলিন থেরাপি নিতেই হয়, তাহলে আপনি নিন, ইনসুলিন থেরাপি নিন, আপনি বা তুমি যারাই দেখছেন এখন। তো আমি বলবো যে ইনসুলিন থেরাপি নিন। ইনসুলিনটা এমন কোনো বাজে জিনিস নয়, ওটা আপনার ব্লাড গ্লুকোজ লেভেলকে অনেকটা নর্মাল করে দেবে, অনেকটা কি বা প্রায় নর্মাল করেই দেয় একদম। আমার ক্ষেত্রেই যেমন আমি বলি, এখন আমার নর্মাল মানুষের যেমন ব্লাড গ্লুকোজ লেভেল থাকে, নন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে তো ওরকমই আমার ব্লাড গ্লুকোজ লেভেল এখন আছে ইনসুলিন থেরাপি নিয়ে। তো এটা একদম ভেঙে পড়ার কোনো কারণ নেই, জাস্ট এগিয়ে যেতে হবে। একদম, জীবন নিজের ছন্দে চলবে, আর দ্য শো মাস্ট গো অন, যেটা আমরা সবসময় বলি। কোনো একটা বাধা এসেছে মানে যে আমাদের জীবন শেষ তা নয়, এবং তার উদাহরণ আমার সামনেই বসে আছেন, সবাই দেখতে পাচ্ছেন। অরিত্র নিজে একজন ডায়াবেটিক, এবং সেই জায়গা থেকে আজকে সে সবকিছু কমপ্লিট করে একজন ডায়াবেটিস এডুকেটর হয়েছে, প্লাস সে এই বছর জেআরএফ ক্লিয়ার করেছে। তো এর থেকে বড় উদাহরণ বোধহয় আমাদের ক্ষেত্রে আর কিছু হতে পারে না। নিজের মেন্টাল হেলথটাকে ঠিক রাখার জন্য আমাদের অনেক সময় আমরা একটু গতি আমাদের স্থিমিত হয়ে যায়, তখন আমাদের একটু মোটিভেশন লাগে। তো আমি বলবো আপনাদের সবার এবং আমাদের সবার মোটিভেশন বোধহয় সামনেই অরিত্রকে দিয়ে আমরা দেখাতে পারি। তো ডায়াবেটিস মানে জীবন শেষ নয়, ডায়াবেটিস কে নিয়ে আমরা ভালোভাবে চলতে পারি। এবং দেখো, সবাই যারা দেখছো তোমরাও শুনলে ওর কথা, যে ওর কিন্তু এখন নর্মাল মানুষের মতোই ব্লাড গ্লুকোজ লেভেল চলে এসেছে। তাহলে একজন ডায়াবেটিক হয়ে সে যদি লাইফের এতগুলো অবস্ট্রাগলস ক্লিয়ার করে সামনে এগিয়ে যেতে পারে, তো হোয়াই নট ইউ। তো সেটা নিয়ে ডায়াবেটিস নিয়ে ভয় পাবার একদমই কোনো রকমের ব্যাপার। এবার আমরা নেক্সট যে সেগমেন্টে আসবো সেটা হচ্ছে স্মোকিং, সিগারেট স্মোকিং এখন ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই অল্প বিস্তর করেই থাকে, কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন কোনো একটা ডিজিজ আমি ক্যারি ফরওয়ার্ড করছি নিজের বডিতে, তো তখন সেটা নিয়ে চলতে চলতে স্মোকিং একটা বড় ইস্যু হয়ে যায়। তো স্মোকিং এর সাথে ডায়াবেটিস এর কিরকম রিলেশন, এটা একটু তুমি বলবে। আর স্মোকিং, আমরা সবাই জানি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু ডায়াবেটিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে স্মোকিং কিভাবে এফেক্টেড হয়, কতটা এফেক্টিভ হতে পারে, এবং হলে তার ফল কি হতে পারে, এবং এই জায়গা থেকে আমরা যদি স্মোকিং কুইট করার কথাও ভেবে থাকি, তাহলে সেটার জন্য আমরা কি কি প্রিকশন নিতে পারি। ডায়াবেটিস, আমি প্রথমেই বলবো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অবশ্যই সেক্ষেত্রে কোনো একদম মানে দ্বিমত নেই। এবং ডায়াবেটিস, কোনো একজন পার্টিকুলার ডায়াবেটিক পেশেন্ট, সে ধরো স্মোকার প্লাস ডায়াবেটিক, সেক্ষেত্রে তার লাংস ড্যামেজ হওয়ার চান্স কিন্তু বা লাংস রিলেটেড কোনো ডিজিজ হওয়ার চান্স কিন্তু প্রায় 50% বেড়ে যায় একজন ডায়াবেটিক নন স্মোকারের থেকে।
এই কারণেই আমরা যখন আমরা জানি যে সিগারেট তো বেসিক্যালি তামাক দিয়ে তৈরি, তামাক বা টোবাকো যেটাকে বলা হয় ওটা দিয়ে তৈরি, এবং তামাকের বেসিক্যালি মেন উপাদানটা তো নিকোটিন। এবার নিকোটিনটা কি হচ্ছে, নিকোটিনটা যখন আমরা তোমার ওই মানে ধূমপান দিয়ে নিকোটিনটা বেরোচ্ছে, তো তার ফলে কি হচ্ছে, ব্রেনে আমাদের সেই নিকোটিন রিসেপ্টরটা মানে নিকোটিন রিসেপ্টর থাকে। তো এবার ইয়েটা নিকোটিনটা গিয়ে ওই নিকোটিন রিসেপ্টরের সাথে আটকে যায়। এবার আটকে যাওয়ার ফলে সে তখন একটা মনে হয় যে মনের মধ্যে একটা বেশ আনন্দ, একটা বেশ ওইখান থেকে একটা এবং সেই একটা ডোপামাইন রিলিজ করে, রাইট? ওই ডোপামাইন রিলিজ করলো নিকোটিন রিসেপ্টরের সাথে আটকে কি। তো এবার ডোপামাইন রিলিজ করা, ডোপামাইন হ্যাপি হরমোন অবশ্যই, তো সেখান থেকে একটা হ্যাপি হরমোন রিলিজ করলো, এবং সেই ব্যক্তিটা পার্টিকুলার সেই ইন্ডিভিজুয়ালটা কি করলো, পরক্ষণেই আবার একটা স্মোকের দিকে চলে গেল আর কি। তো এইভাবে পার্টিকুলার আমরা এবং জানি যে ডায়াবেটিসের সাথে ইনফ্লামেশনের একটা পার্টিকুলার রিলেশনশিপ আছে। কারণ যখন ডায়াবেটিস নিজে একটা কিন্তু ইনফ্লামেটরি ডিজিজ, কারণ আমরা যদি দেখি যে ডায়াবেটিস হলে পার্টিকুলার সেই ভেন বা আর্টারি গুলো যেগুলো থাকে ওগুলোর মধ্যে প্লাক্স কিন্তু জমা হয়ে 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 একটা কিন্তু সেই মানে কি বলবো অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার দিকে কিন্তু নিয়ে যায়। সেটা একজন নন স্মোকার ডায়াবেটিকের ক্ষেত্রে কিন্তু সেটা যতটা না বেশি ভয়ানক, তার থেকে কিন্তু ততটা বেশি ভয়ানক কিন্তু অ্যাজ আ ডায়াবেটিক প্লাস স্মোকারের ক্ষেত্রে। কারণ স্মোক করছে যখন তার এমনি কিন্তু সেটা সেই প্লাক বা ইনফ্লামেশন এমনি হচ্ছে, তার সাথে কিন্তু সেই মানে কি বলবো লাংসের যে ভেসেল গুলো থাকে, লাংসের মধ্যে যে পার্টিকুলার শিরা উপশিরা গুলো থাকছে, সেগুলো কিন্তু অ্যালভিওলাই গুলো সেগুলো তার মধ্যে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে, নিকোটিন গুলো জমা হতে 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 সেখানে কিন্তু মানে অক্সিজেনটা কিন্তু পার্টিকুলার সেই বেশি প্রবেশ করতে পারছে না। বেশি প্রবেশ না করতে পারায় অক্সিজেনটা বেশি প্রবেশ করতে পারছে না, যার ফলে কোষে কিন্তু অক্সিজেনটা পৌঁছাচ্ছে না। এবার সেখান থেকে কিন্তু আরো বিভিন্ন রকম লাংস রিলেটেড ডিজিজ কিন্তু হতে পারে। কতটা কি ঠিক বললাম আমি কিন্তু মানে মানে যদি কিছু ভুল বলে থাকি মানে যারা দেখছেন, যারা দেখছো, যারা নিউট্রিশনিস্ট আছেন আরো, তারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। এটা মানে আমি জাস্ট একটা ইউটিউব ভিডিও দেখে বললাম আর কি, দেখেছিলাম, তো সেখান থেকে জাস্ট একটা জিস্ট করে বললাম। যদি কিছু ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো না না, এটাই তুমি হয়। একদমই, হ্যাঁ একদমই ঠিক বলেছো। কারণ দেখো, যারা স্মোকিং করে তাদের কেন করে, আমাকে আগে এই প্রশ্নটা যদি উত্তর আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা সবটা মিলিয়ে ফেলতে পারবো। কোনো জিনিসকে আমরা করছি, রেগুলার করছি, করেই যাচ্ছি এবং সেটা থামাচ্ছি না, কেন করছি? কারণ সেটা আমাদের ভালো লাগছে। এবার ভালো লাগছে মানে নিশ্চয়ই আমার ব্রেনে এমন কিছু জিনিস খরিত হচ্ছে যেটা আমাকে ফিল গুড নেচার দিচ্ছে, যেটা তুমি বললে ডোপামিন হরমোন, যেটা হ্যাপি হরমোন। তার মানে অবশ্যই স্মোকিং করলে আমাদের এমন একটা কিছু জায়গায় গিয়ে ট্রিগার করছে যেখানে আমরা হ্যাপি হচ্ছি, আমাদের ফিল গুড ভাব আসছে, এবং সেটা কিন্তু এফেক্টেড অন্যভাবে হচ্ছে, কিন্তু ফিল গুড ভাবটা তো আসছে। সেই যে যারা স্মোকিং করে তারা কিন্তু করতেই থাকে। কেউ চেন স্মোকার হয়, কেউ অকেশনালি স্মোক করে, বাট করে তো। তো এই জায়গাটা আমাদেরকে বুঝে নিতে হবে যে কেন করছে, কারণ তার ভালো লাগছে তাই করছে। তো এইটা হচ্ছে কেন ভালো লাগছে, তার মানে তুমি যেটা বলে একদম ঠিক, নিকোটিন রিসেপ্টর থাকে যারা ওটাকে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। যে কোনো জিনিস পৃথিবীতে আমরা আমরা যা যা কাজ করছি, প্রত্যেকদিন চোখের পলক ফেলা থেকে আরম্ভ করে স্মোকিং করি বা ঘুমাতে যাই, সমস্ত কিছু আমাদের রিসেপ্টরের কাজ। মানে আমাদের ব্রেন সেখানে সিগন্যাল দিচ্ছে, আমার সিগন্যাল আসছে, আমার রিসেপ্টর বা গ্রাহক সেটাকে গ্রহণ করছে এবং আমরা সেই কাজটা যথারীতি করছি। তো এটা ছাড়া তো কোনো কাজই সম্ভব নয়। তো একদমই তাই। তো সেই জায়গা থেকে আমাদের ডায়াবেটিক, যেটা তুমি বললে যে ডায়াবেটিক উইথ স্মোকার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা অনেকটা হাই হয়ে যায়, এবং সেটা আলটিমেটলি কিন্তু হার্ট ডিজিজে কনভার্ট হয়ে যায়। এবং এই কারণেই কেন ডায়াবেটিস নিয়ে আমরা এত কথা বলছি, কেন ডায়াবেটিসকে লাইফস্টাইল ডিসঅর্ডার বলছি, ঠিক এটা সূত্র ধরেই আমরা নেক্সট সেগমেন্টে আসবো, যেটা হচ্ছে ডায়াবেটিস এর কমপ্লিকেশনস। তুমি কমপ্লিকেশনস এ যাও, এবার একটু বলবে আমাদের। আর স্মোকিং এর সূত্র ধরেই আমরা কমপ্লিকেশনস এ অলরেডি এসে গেছি যে কতটা সমস্যা হতে পারে ডায়াবেটিস যাদের হয়, এবং তারা যদি লাইফস্টাইলটাকে একটু ঠিক না করে তাহলে কিন্তু তাদের অনেক ধরনের সমস্যা আসতে পারে। তো প্লিজ একটু কমপ্লিকেশনস গুলো নিয়ে আমাদের বলবে। ফার্স্ট কমপ্লিকেশনস তো বিভিন্ন রকম। আমি যদি ডায়াবেটিক রিলেটেড কমপ্লিকেশন যাই, প্রথমে আমাকে দেখতে হবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আমি নেফ্রোপ্যাথি দিয়ে স্টার্ট করলাম। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমাকে যখন কোনো পার্টিকুলার, আমি যাকে ডাক্তার দেখাচ্ছি, কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল তার যদি ডায়াবেটিস হয়ে থাকে, তার সে যাকে অ্যাজ আ ডায়াবেটোলজিস্ট হোক বা এন্ডোক্রাইনোলজিস্ট হোক বা যাকে তিনি দেখাচ্ছেন, তো তিনি পার্টিকুলার কিছু টেস্ট দেন।
টেস্টের মধ্যে এবার প্রথম তো এফবিজি, পিপিবিজি, এইচবি1সির কথা আগেই বলেছি। এরপরে আসছে যেটা হচ্ছে ইউরিন এসিআর স্পট। ইউরিন এসিআর স্পট হচ্ছে পার্টিকুলার ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন স্পট, অর্থাৎ আমাদের ইউরিন কালেকশন করে, ইউরিন যারা প্যাথোলজিস্ট হন তারা ইউরিন কালেকশন করে বাড়ির থেকে নিয়ে যান, সেখান থেকে ইউরিনটাকে কালেকশন করে ওনারা সেটাকে দেখেন যে ওটার মধ্যে পার্টিকুলার ওই স্পটের মধ্যে কতটা মাইক্রো অ্যালবুমিন এবং কতটা ক্রিয়েটিনিন আছে, এবং সেটা যদি পার্টিকুলার সেটার একটা লেভেল আছে, সেটা যদি 30-এর বেশি ক্রস করে যায়, সেটা যদি 30-এর বেশি ক্রস করে যায়, সেটা কিন্তু একটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির একটা ইন্ডিকেটর বলা যেতে পারে। সেটা ইউরিনারি মাইক্রো অ্যালবুমিন বা ইউরিনারি এসিআর স্পট, যেটাকে আমরা বলি ইউরিন এসিআর স্পট, এটা যদি 30-এর ক্রস করে যায়, 30 পর্যন্ত নর্মাল ভ্যালু, 30-এর পর ক্রস করে গেলে সেটা কিন্তু একটা বলতে পারো কি বলবো ওটাকে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির একটা মেন সিমটম। এবার যদি সেটা 300 মানে 30 থেকে 300-র মধ্যে থাকলে সেটাকে আমরা বলবো মাইক্রো অ্যালবুমিনুরিয়া। 30 থেকে 300 মানে 300 ক্রস করে গেলে সেটাকে আমরা বলবো ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া। তো এবার যখন 30 থেকে 300-র মধ্যে থাকছে সেটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিনুরিয়া, এবং মাইক্রো অ্যালবুমিনুরিয়া ইটসেলফ ইন্ডিকেটর অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো এবার আমাকে তো এবার জানতে হবে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রিলেটেড আর কি কি কমপ্লিকেশনস আসতে পারে। তো আমাকে ডায়াবেটিস রিলেটেড তো কমপ্লিকেশন এটা, সরি, তো এবার আমরা ডায়াবেটিসের জন্য বেসিক্যালি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বা টাইপ 1-এ দেয় কিনা ঠিক জানি না, টাইপ 2 এর ক্ষেত্রে এটা দেয় যে মেটফরমিন বলে একটা ওষুধ হয়। তো মেটফরমিন বা বাইগুয়ানাইডস বেসিক্যালি ওটার নাম মেটফরমিন, আমি নাম বলছি। তো বাইগুয়ানাইডস দেয়, যেটা কিনা কাজ করে তোমার লিভারের উপর, লিভার থেকে গ্লুকোজটাকে ওরা কমানোর চেষ্টা করে, ওটার মেন টার্গেট অর্গান কিন্তু লিভার। তো এইবার যখন ওটার মানে আমাদের এস্টিমেটেড ইজিএফআর মানে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে কিডনির গ্লোমেরুলাসের পরিশ্রুতকরণ ক্ষমতা, তো সেটা যদি 30-এর নিচে নেমে যায়, 30 or 40, আমি ঠিক রেঞ্জটা আপাতত মনে পড়ছে না, 30 নইলে 40, এটার নিচে যদি নেমে যায় তাহলে কিন্তু তার মেটফরমিন নেওয়া যাবে না। এবং যদি 90-এর ওপরে থাকে তাহলে সেটা নর্মাল, 60 থেকে 89-এর মধ্যে থাকলে সেটা প্রথম স্টেজ আমরা বলি, তারপরে 60-এর নিচে নামলে সেটা স্টেজ 3A, দেন স্টেজ 3B, দেন স্টেজ 4, দেন স্টেজ 5, এভাবে সিকেডির 5টা স্টেজ থাকে। তো যাই হোক, 60-এ সেটা যদি 40 না 30, হ্যাঁ 30 বা 40-এর নিচে নেমে গেলে মেটফরমিন আর দেওয়া যাবে না। এবার মেটফরমিন যদি কেউ না নিতে পারে, তো তার একটা বেসিক্যালি মেডিকেশনের মেন উদাহরণ মানে মেন অল্টারেশন হচ্ছে সিটাগ্লিপটিন জাতীয় ওষুধ বা SGLT2 ইনহিবিটর জাতীয় ওষুধ, ড্যাপাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন এই জাতীয় ওষুধ তাকে প্রেফার করা। সেটা কি করবে, কিডনিটাকে মানে গ্লুকোজ পরিশ্রুত মানে পুনঃ কি বলে ওটাকে গ্লুকোজ রিঅ্যাবজর্পশনটাকে বাধা দেবে, বাধা দিয়ে ইউরিনের মাধ্যমে এক্সেস গ্লুকোজটা যেটা আছে সেটাকে বের করে দেওয়ার একটা মানে পোটেন্সি ওই ওষুধটার আছে বা ক্ষমতা ওই ওষুধটার আছে। তো যাদের বেসিক্যালি ওই মাইক্রো অ্যালবুমিনের প্রথম স্টেজ ধরা পড়ে রিসেন্ট, তো তাদের বেসিক্যালি ওই SGLT2 ইনহিবিটর ড্রাগটা প্রেসক্রাইব করা হয়। তো এটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি তুমি বলতে পারো। যে এছাড়া কিছু কিছু সিমটম থাকে, যেমন এই সোয়েলিং হতে পারে, হ্যান্ড ফেট সোয়েলিং হতে পারে, এছাড়া মর্নিং ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হতে পারে বা ডিক্রিজড ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন হতে পারে, মানে ইউরিনেশনের যে ফ্রিকোয়েন্সিটা সেটা কমে যেতে পারে আবার বেড়েও যেতে পারে। হ্যান্ড, ফিট, তারপরে এলবো, এগুলো সোয়েলিং হতে পারে স্পেশালি ইন দ্য মর্নিং। তারপরে সেটা ধরো আরো পার্টিকুলার কিছু ক্রিয়েটিনিন মানে মাসেল বডিতে ইচিং হতে পারে। এগুলো কিন্তু আমাদের জানতে হবে যে সিকেডির মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মানে মূল উপসর্গ বলতে পারো এগুলো। এবার ডায়াবেটিস মানে কিডনিটা দু কারণে আমাদের বিকল হতে পারে। আমাদের জানতে হবে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য কিডনিটা বিকল হচ্ছে নাকি ব্লাড প্রেশারের জন্য অনেক সময় কিডনিটা বিকল হয়, তো সেটা আমাদের জানতে হবে। তো এবার সেটা কিডনির লোয়ার অ্যাবডোমেনের পার্টিকুলার একটা ইউএসজি হয়, ইউএসজি মানে আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি যে পার্টিকুলার সেই
কিডনির শেপটা পার্টিকুলার, ঠিক আমার মনে পড়ছে না শেপটা, ওই সেন্টিমিটার থাকে একটা পার্টিকুলার, ওটা মনে পড়ছে না। তো ওইটা মধ্যে থাকলে যদি আমরা দেখি যে ওটার কম বা বেশি আছে, তাহলে যদি নর্মাল থাকে, ওটা নর্মাল থাকে, তাহলে কিন্তু জানতে নর্মাল থাকে, বাট কি বলবো, নর্মাল থাকে এবং সেটার ক্ষেত্রে আপনার এরকম কমপ্লিকেশনস হয়, তাহলে কিন্তু সেটা ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে। আদারওয়াইজ যদি কোনো বালজিং হয়ে থাকে বা কোনো রকম কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা বিপির কারণে অনেক সময় কিডনির প্রবলেম হতে পারে। একদমই, কারণ ডায়াবেটিসটাকে যদি আমরা একটু আন্ডার কন্ট্রোল রাখি বা ধরো মোটামুটি একটু রেঞ্জে রাখতে পারি, তাহলে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি সেই জায়গা থেকে সমস্যাগুলো দাঁড়িয়ে যায়, তখন কিন্তু সেটা কিডনির উপরে প্রেশার পড়ে। কারণ প্রথমেই আমরা পলিউরিয়া দিয়ে স্টার্ট করেছিলাম, এটা একটা বড় ব্যাপার। এবং তুমি মেটফর্মিন নিয়ে বললে, এই জায়গা থেকে আমার একটু বলার আছে, যেটা হচ্ছে ইনসুলিন ইমব্যালেন্স যাদের হয়, বিশেষ করে পিসিওতে। পিসিওর যে সেশনটা ছিল সেখানে আলোচনা হয়েছে, আগামী দিনে যখনই হয় আরো আমরা আলোচনা করব। তো পিসিওতে কিন্তু একটা খুব মারাত্মক লেভেলের ইনসুলিন ইমব্যালেন্স দেখা যায়, এবং সেটাও কিন্তু প্রায় প্রায় একটু ডায়াবেটিকের দিকেই চলে যায়। যারা পিসিও পেশেন্ট রয়েছেন, পলিসিস্টিক ওভারি, তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিনের একটা বড্ড ইমব্যালেন্স দেখা যায়, এবং সেই জায়গা থেকে যেমন অরিত্র বললো যে মেটফর্মিন কিন্তু চালু করে দেওয়া হয়। এবং খুব ভয়ঙ্কর ব্যাপার যে এই ইনসুলিনের যে ইমব্যালেন্সটার জন্য মেটফর্মিন চালু করা হচ্ছে, কোনো এজিএফআর মাপা হয় না, কোনো রকম ভাবে তাদের রিপোর্ট গুলো দেখা হয় না, শুধুমাত্র দেখা যাচ্ছে যে প্রোল্যাকটিন হাই আছে কি ইউএসজি তে ধরা পড়েছে, ব্যাস মেটফর্মিন চালু করে দেওয়া হলো। এবং তার জিএফআর দেখা হলো না, তার কিডনি প্রোফাইল দেখা হলো না, কিচ্ছু দেখালো না। কেন দেওয়া হয়েছে যদি জিজ্ঞাসা করা হয়, সেখান থেকে জানা যাচ্ছে যে কিনা তার ওজন কমানোর জন্য। ভীষণ প্যাথেটিক একটা সিচুয়েশন, যে পিসিওতে দেদারে মেটফর্মিন দেওয়া হচ্ছে, এবং পেশেন্টকে এত রকম ভাবে বোঝানোর পরেও অ্যাজ এ ডায়াবেটিস এডুকেটর তারা মানছে না, যে কারণ তাকে ডক্টর দিয়েছেন। সেই জায়গাতে কিন্তু অনেক সমস্যায় পরবর্তী ক্ষেত্রে তারা ফেস করে। 1 বছর 2 বছর খেলে কিছু হয়তো হয় না, তো একটা টাইমের পরে কিন্তু পিসিও পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা পড়ে যাবেন, বিশেষ করে কিডনির সমস্যা, যেটা আমাদের অনেক লোক বলে বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা সূত্র ধরেই আমরা ডায়াবেটিসের নিতে চলে আসি। ডায়াবেটিসের ক্ষেত্রে এবার কমপ্লিকেশনস গুলো যেমন বড্ড বেশি মারাত্মক লেভেলে চলে যায়, হাই রিস্ক ফ্যাক্টর আসেই, তবুও সেখান থেকে বাঁচার একটা উপায় থেকেই যায়, যেমন লাইফস্টাইল মডিফিকেশন। সেটাতে আমরা একটু পরে আসবো। তার আগে তুমি একটু আমাদের বলে দাও যে আমরা তো সবসময় ছোট থেকেই পড়ে আসি, বা বাচ্চাদের ওইভাবে পড়ানো হয় যে ভ্যাকসিনস বা ভ্যাকসিনেশন, যেটা টিকাকরণ পদ্ধতি, সব সময় সেফ। যেমন তুমি বলে যে ইনসুলিন নাম শুনলেই মানুষ পিছিয়ে আসে, যে সুচের একটা ব্যাপার, যে এত ইনসুলিন নিতে হবে। কিন্তু ইনসুলিন নেওয়া কিন্তু পেনলেস, এবং ইনসুলিন সব থেকে সেফেস্ট মেথড ডায়াবেটিসের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে ভ্যাকসিনেশনের কতটা ভূমিকা রয়েছে, এবং ডায়াবেটিসে কি সত্যি এরকম কোনো ভ্যাকসিনেশন আছে, বা ভ্যাকসিনেশন দিয়ে কি আমরা ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারবো? ডায়াবেটিসের ভ্যাকসিনেশন বলতে, ডায়াবেটিস নিজে যেহেতু একটা লাইফস্টাইল ডিজিজ, সেক্ষেত্রে পার্টিকুলার তো কোনো, এটা তো কোনো ইনফেকশিয়াস ডিজিজ নয়, তো ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার সেটা কিন্তু কোনো ভ্যাকসিন নেই, বাট ইনসুলিন থেরাপি আছে, কিন্তু কোনো ভ্যাকসিন তো নেই। কিন্তু ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে, কিন্তু ডায়েট মডিফিকেশন এবং এক্সারসাইজ, ডেলি এক্সারসাইজ দিয়ে কিন্তু সেটাকে করা যায়, কন্ট্রোল করা যায়। একেবারে। আর আমরা যদি একটু সাম আপ করি, বা তুমি আমাদের যদি একটু সামারাইজ করে বলো যে ডায়াবেটিস নিয়ে যদি একজন মানুষ আসেন আমাদের কাছে, তো অ্যাজ এ নিউট্রিশনিস্ট বা অ্যাজ এ ডায়েটিশিয়ান, এবং সর্বোপরি আমরা ডায়াবেটিস এডুকেটর আমরা দুজনেই, এবং সেই জায়গা থেকে আমরা তাদেরকে কি ভাবে তাদেরকে বোঝাবো। কারণ ডায়াবেটিস এডুকেটরের কাজ যে শুধু একটা বলে দেওয়া তা নয়, সেই জায়গা থেকে মানুষকে মেন্টাল সাপোর্ট দেওয়া এবং এক্সপ্লেন করা এবং তাকে বোঝানো। তো সেই জায়গা থেকে তার মেজর ম্যানেজমেন্ট গুলো কি কি হতে পারে, সেখানে লাইফস্টাইল আসবে, স্লিপ আসবে, ডায়েট আসবে, এবং সর্বোপরি এক্সারসাইজও আসবে। তো এইটা তুমি একটু সামারাইজ করে বলো যে মেজর যে ম্যানেজমেন্ট গুলো একজন ডায়াবেটিক পেশেন্ট নিতে পারে, সেগুলো কি কি হতে পারে। মেজর ম্যানেজমেন্ট, প্রথমেই আমাকে যেটা খেয়াল রাখতে হবে, ডায়েটের দিক থেকে দেখতে গেলে প্রথমেই ড্রাই ফ্রুটস এবং যে আমাদের ড্রাই ফ্রুটস বেসিক্যালি এবং নাটস যেগুলো থাকে,
সেগুলো আমাদের বাদ দিতে হবে। নাটস বলতে অনেক সময় ক্যাশিও হতে পারে, অনেক সময় আমন্ড খেতে পারে, তবে সেটা মানে মডারেট হিসেবে মডারেটলি কনসিডার করা যেতে পারে। এবং কিছুটা ডায়েট বলতে দেখো, একজন ডায়াবেটিক ডায়েট তো কথাটা তো হয় না, বাট ওই আর কি, মানে ডায়েটটা মডিফিকেশন বলতে প্রথমে আমি যদি একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়েট মানে বলতে চাই বা প্রেসক্রাইব করতে চাই, সেক্ষেত্রে প্রথমে তাকে সকালবেলা উঠে চা দিতে হবে, মানে চিনি ছাড়া চা অবশ্যই, তার সাথে তোমার বিস্কিট, 2টো বিস্কিট। দেন তোমার এটা যদি 7টা কি 7:30টার সময় নেন, তারপরে যদি তার ব্রেকফাস্টের আগে মানে ইনসুলিন নেওয়ার থাকে, সেই ইনসুলিনটা নিয়ে কত ইউনিট ইনসুলিন নিচ্ছে, যদি 4 ইউনিট নেয়, যদি 6 ইউনিট নেয়, যত ইনসুলিন নিচ্ছেন বা নেন, সেটা অবশ্যই তার কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা এবং যেটা বলা হয়নি আর কি, গ্লুকোমিটারে রিডিং দেখে অবশ্যই উইকলি সেটা এসএমবিজি মানে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ দেখে সেটা, এবং অবশ্যই এজ হাইট সবকিছু দেখে ইনসুলিনের একটা ডোজ নির্ধারণ করা, যে কতটা তার দিনে ইনসুলিন যাবে। সেটা 6 মানে 6 ইউনিট করে হতে পারে, অনেক সময় মানে ব্রেকফাস্ট বিফোর ডিনার হতে পারে, আবার অনেক সময় 6-4 এরকম করেও হতে পারে। সেটা ডোজের উপর নির্ভর করছে। এরপরে তার চিনি ছাড়া মিক্সড ভেজ, তার সাথে 2টো কি 3টে রুটি, একটা মিড মর্নিং এ একটা ধরো কোন রকম মরশুমি ফল যেটাকে বলা হয়, দেন লাঞ্চে ধরো 50 গ্রাম কি 60 গ্রাম চালের ভাত, তার সাথে একটা মানে ছোট মাছ বলতে যেগুলো তোমার চারা মাছ যেগুলোকে আমরা বলি, তার সাথে ধরো কিছু মিক্সড ভেজিটেবল নিল, সেটাও অবশ্যই চিনি ছাড়া। তারপরে যদি কোনো মেডিকেশন নেওয়ার থাকে পার্টিকুলার কিছু, সেটা নেওয়া। দেন তোমার বিকেল বেলার দিকে আফটারনুনে কিছু স্ন্যাক্স বলতে মুড়ি এবং ছানা, যদি হয় মুড়ি ছানা, সেটাও চিনি ছাড়া নেওয়া। বা ধরো তার সাথে কোনো দিন মানে ফ্রুট স্যালাড বা ভেজিটেবল স্যালাড নেওয়া, তা পার্টিকুলার স্যান্ডউইচের সাথে। স্যান্ডউইচ মানে একদম সেই তেলে ভাজা নয়, বাট ওই আর কি, মানে জাস্ট অল্প তেলে ভেজে ইয়ে করে নেওয়া। তো ফ্রুট স্যালাড, ভেজিটেবল স্যালাড নেওয়া, এটা একটা স্ন্যাক হিসেবে নেওয়ার পরে নির্দিষ্ট ডোজ ইনসুলিন নিয়ে রাতের ডিনারটা করার। ডিনারে অবশ্যই ভাত থাকবে, যদি ভাত থাকে তো ভাত, রুটি থাকলে রুটি, তার সাথে মিক্সড ভেজ অবশ্যই চিনি ছাড়া। দেন তোমার একটা কোনো জাতীয় কিছু, যদি কিছু নেয় অন্য কিছু ডিশ নেওয়ার থাকে, দুধ থাকলে দুধ, আদারওয়াইজ কিছু। তো এই হচ্ছে মেনলি একটা ডায়াবেটিক মেনু, আমি আমার মানে কনসেপ্ট ওয়াইজ বললাম। এবার এটাও হতে পারে যদি ধরো কোনো পেশেন্টের যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আমি বারবার নেফ্রোপ্যাথির দিকেই চলে যাচ্ছি, অন্যান্য কমপ্লিকেশন গুলো বলা হচ্ছে, ছোট করে বলবো। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি থাকে, তো সেক্ষেত্রে তার 1.5 থেকে 2 লিটার জল মাপা, এরকম একটা মেপে, তো সেইটা যদি চায়ের মধ্যে বা ওই দুধ, চা এবং ওই পার্টিকুলার মাছের ঝোল বলো বা সবজির ঝোল বলো, সেই যাই হোক, ওই সবকিছু মিলিয়ে 1.5 থেকে 2 লিটার জল নেওয়া। ও তার বেশি যেন না হয় যদি তিনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিক পেশেন্ট হন। এছাড়া ডায়াবেটিসের পার্টিকুলার আরো কিছু কমপ্লিকেশন আছে যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে ধরো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো আমার দেখতে হবে, যদি কারোর ব্লাড গ্লুকোজ লেভেল খুব হাই থাকে, মেনলি ধরো 500-600 এরকম থাকছে, মানে সে আনকন্ট্রোল ডায়াবেটিস ফর আ লং টাইম যদি তার পিরিয়ড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার রেটিনা ড্যামেজ হওয়ার একটা কিন্তু চান্স থেকে যায়, এবং রেটিনা ড্যামেজ এবং ব্লাইন্ডনেস আসার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে। এটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে পারি। এটা কিন্তু ক্রনিক কমপ্লিকেশন ডায়াবেটিসের একটা। তো এবার সেই জন্য মানে ইয়ারলি তার রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং নিউরোপ্যাথি, পায়ের নার্ভস, বেসিক্যালি পেরিফেরাল যে নার্ভস গুলো থাকছে, সেখানে টিংলিং হচ্ছে কিনা, মানে তার সেন্সেশন আছে কিনা সেখানে, বা ধরো সেখানে কি বলবো, সেখানে তার ঠিক মতো সে সেন্স করতে পারছে কিনা, তার নার্ভ গুলো ড্যামেজ হয়নি তো, বা এরকম কিছু টেস্ট থাকে পার্টিকুলার না। এছাড়া ফুট আলসার যাতে না হয়ে যায়। আবার ধরো
গ্লুকোজ লেভেল, ব্লাডের গ্লুকোজ লেভেল যদি খুব বেশি থাকে তাহলে গ্যাংগ্রিন যাতে না হয়ে যায়, ফুট আলসার হয়ে সেই গ্যাংগ্রিন যাতে না হয়ে যায় সেটা একটু দেখতে হবে। এই হচ্ছে পার্টিকুলার কমপ্লিকেশনস এবং ডায়েট মডিফিকেশন। আর যদি আমরা একটু এক্সারসাইজের দিকে যাই, মানে ধরো মানুষ বলবে হ্যাঁ আমি তো খাওয়া দাওয়া ঠিকঠাক মেনটেন করছি, আমি সবই মানছি, সবই করছি, যেরকম আমার স্ক্রিনিং আছে আমি সবই করছি, কিন্তু দেখা যায় যে তার সেডেন্টারি লাইফস্টাইল। তো এই জায়গা থেকে মানুষ সেডেন্টারি লাইফস্টাইল থেকে মুক্তির উপায় যদি তুমি একটু কিছু বলে দাও। সেডেন্টারি লাইফস্টাইল মানে এক্সারসাইজ হলেও সেটা ধরো 30 থেকে 60 মিনিট যেটা বললাম পার ডে যদি আমি করতে পারি, যদি কোনো একটা ডায়াবেটিক পেশেন্ট করতে পারে, কিছু না অন্তত সকালবেলা হাঁটা, সন্ধ্যাবেলা ওই সকালবেলা 30 মিনিট, রাত্রিবেলা 30 মিনিট করেও যদি হাঁটিও, মিনিমাম রোজই যদি হাঁটি, তাতেও কিন্তু আমার খানিকটা অনেকটা সেই কোনো পেশেন্ট যদি ওবেস হয়ে থাকে তার সেই ওবেসিটির কিন্তু টেন্ডেন্সিটা অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে। এবার ধরো কোনো পেশেন্ট এমনও ভুল করছে যে ধরো সে এক্সারসাইজ করছে কিন্তু এক্সারসাইজ করার পরে সে বাড়িতে এসে চট করে ইনসুলিন নিয়ে নিচ্ছে এবং ইনসুলিন নেওয়ার অনেকক্ষণ পরে সে কিন্তু ডিনার করছে, সেক্ষেত্রে কিন্তু হাইপো হয়ে যাওয়াটা একটা বিরাট টেন্ডেন্সি থাকে। এবং ইনসুলিনের পার্টিকুলার কিছু ইনসুলিন বলতে গেলে ইনসুলিন নেওয়ার টেকনিক বলবো কি? যদি তুমি প্রেফার করো অবশ্যই আমি বলবো, তাহলে আদারওয়াইজ হ্যাঁ প্লিজ একটু বলে দাও, কারণ মানুষ জানেই না যে ইনসুলিন কিভাবে নিতে হয়। যেটা তুমি বললে একদম এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটা বলতাম যে এক্সারসাইজ করে এলো বা নাও করে এলো, ইনসুলিন নেওয়ার অনেকক্ষণ পরে খেতে যাচ্ছে। এটা আমার আগের একটা ডায়াবেটিকের সেশন হয়েছিল, সেখানেও এই কথাটা অল্প বলা হয়েছিল যে মানুষ কিন্তু ইনসুলিন নেওয়ার টেকনিকটাই জানে না। সবাই বলছে ওই রাত্রে নিতে হবে, ওই সকালে নিতে হবে, এইটা জানে, কিন্তু কিভাবে নিতে হবে এবং তার নেওয়ার পদ্ধতি এবং তার সাথে সাথে খাবার কখন খাবে এটা মানুষের কিন্তু জানা নেই। কাইন্ডলি তুমি এটা একটু বলে দাও। হ্যাঁ, এবার ধরো আমাদের তো ইনসুলিন, এবার আমাকে জানতে হবে যে ইনসুলিনের প্রকারভেদ গুলো কি কি আছে। লং টার্ম ইনসুলিন আছে, শর্ট টার্ম ইনসুলিন আছে, ইন্টারমিডিয়েট ইনসুলিন আছে। তো এত কিছু তো একজন সাধারণ মানুষ জানবে না, তো আমাকে জানতে হবে যে ইনসুলিন নেওয়ার টেকনিকটা কি এবং তাকে কতটা ইউনিট দিতে হবে বা নিতে হবে। তো ধরো ইনসুলিন নেওয়ার টেকনিক যদি আমি বলি, তো একটা মানে সবচেয়ে ইনসুলিন নেওয়ার ভালো টেকনিক হচ্ছে অ্যাবডোমেনে নাভি থেকে 4 আঙ্গুল ছেড়ে ওপরে নিচে বামে ডায় এরকম করে আমি মানে ঘুরিয়ে ঘুরিয়ে নেব সব জায়গায়, এক জায়গায়, এবং সবসময় ওই অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, মানে সোজা, মানে সোজাসুজি আর কি। বাম দিকে সোজা, ডান দিকে সোজা, উপরে সোজা, নিচে সোজা, নাভি থেকে ছেড়ে 4 আঙ্গুল ছেড়ে। তো এইবার নিলাম, নেওয়ার পরে এবং এমন এক এক জায়গায় বারবার নেব এটা নয়, মানে সেটা নিতে নিতে কিন্তু অনেক সময় লাইপোডিস্ট্রফি হয়ে যেতে পারে। লাইপোডিস্ট্রফি মানে একটা লাম্প ফরমেশন হয়ে গেল, একটা মানে অনেক সময় লাম্প ফরমেশন হয় না, একটা মানে ক্ষত হয়ে গেল, একটা ফুলে রইলো জায়গাটা বা এরকম কিছু হয়ে রইলো, তাহলে কিন্তু ইনসুলিনটা বডিতে পার্টিকুলার সেই জায়গাটা অ্যাবজর্বও করবে না ঠিক করে। আবার অনেক সময় দেখা যায় যে তার অনেক সময় অ্যাবজর্ব করলো না, ব্লাড গ্লুকোজ এদিকে টটর করে বেড়ে গেল, এটাও কিন্তু খুব খারাপ। এটাও মানে যারা বুঝবে না তারা দিয়ে গেল, তারা ভাবছে ইনসুলিন কিন্তু যাচ্ছে, কিন্তু ইনসুলিন গেল না, সেই ডায়াবেটিক রোগীটার ডায়াবেটিস বা ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল, এইচবিএনসি বেড়ে গেল, ফাস্টিং যা আদার প্যারামিটার্স আছে বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে সেই ডায়াবেটিস রোগীটার হয়তো ডেথও হতে পারে। তো সেক্ষেত্রে জানতে হবে যে পার্টিকুলার ওই নাভি থেকে ছেড়ে উপরে নিচে বামে ডায়ে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে অ্যাবডোমেন, এইভাবে নেওয়া। এবং আমি যদি বলি এছাড়া মানে পায়েও নেওয়া, মানে থাই যেটা হয় থাইতে নেওয়া যায় এবং আর্মেও অনেক সময় নেওয়া যায়, বাট সবচেয়ে ভালো জায়গা হচ্ছে অ্যাবডোমেন, ওই ওপরে নিচে বামে, এই 4টে জায়গা। হ্যাঁ, আমি মানে তুমি যেটা বললে সমকোণে নেওয়া, তো আমি যদি এইভাবে ধরি তাহলে ক্লকওয়াইজ যদি ঘুরতে থাকি তাহলেও কিন্তু আমাদের কাছে খুব মানে সোজা হয়ে যাবে। মানে আমরা ডায়াবেটিস এডুকেটর এইভাবে বুঝিয়ে থাকি আর কি, যাতে মানুষ একদম খুব সহজ ভাবে বুঝে যায়। তো কেন্দ্রবিন্দুকে ধরে যদি আমরা ক্লকওয়াইজ করি তাহলেও কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে আমরা জায়গাটাকে নির্বাচন করে করতে পারি। তো এইটা জানা খুব দরকার। তো প্লিজ যারা জানেন না সেটা কোনো অপরাধ নয়, বাট নিজের ওপরে কোনো কিছু প্রয়োগ করার আগে প্লিজ কোনো এক্সপার্টের সাজেশন নিয়ে নিন, ডক্টরের নিন। যদি ডক্টরের কাছে সেইভাবে সময় না হয় তো প্লিজ কোনো ডায়াবেটিস এডুকেটরের নিন, কারণ আপনার ডায়াবেটিসকে ভালো রাখতে যেরকম ভাবে একজন ডক্টর বা চিকিৎসক জরুরি, একইভাবে আপনার ডায়েট মডিফিকেশনের জন্য একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান ভীষণভাবে জরুরি। এবং সর্বোপরি
ডায়াবেটিস এডুকেটরের ভূমিকাটা কিন্তু অনেক অনেক বেশি। কারণ সত্যিই তো মানে অনেক মানুষ জানে না, এবং জানাটা পসিবল হয় না যে কিভাবে আমরা ইনসুলিন নেব এবং কখন নেব, ইনসুলিন নেওয়ার কতক্ষণ পরে খাবো নাকি আগে খাবো, কোন সময় খাওয়া দাওয়া যায়। এবং তার কিন্তু এটা যেমন অরিত্র বললো যে প্রত্যেকটা ইনসুলিনের আলাদা আলাদা প্রকারভেদ থাকে, কোনোটা শর্ট অ্যাক্টিং হয়, কোনোটা লং, কোনোটা কিন্তু ইন্টারমিডিয়েট হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা করি জেনারেলি। যারা ইনসুলিন নিয়ে থাকেন তারা জানবেন যে লং অ্যাক্টিংটা রাতের দিকে নেওয়া হয়। এবার কেন, সেগুলোর একটা একটা কাজ রয়েছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গা থেকে ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা অলমোস্ট সেশনের শেষের দিকেই চলে এসেছি। তো এই জায়গা থেকে আমি সামারাইজ করে কথাগুলো যেগুলো তুমি বললে এগুলো খুব উপকারী আমাদের জন্য। তো আর একটা জিনিস আমি সবাইকে আর একটু ধরিয়ে দিতে চাইবো, যেটা অরিত্র বলেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা খাবারে কিন্তু ও একটা কথা ইউজ করেছে, চিনি ছাড়া সবজি। ও কিন্তু এই কথাটা ইউজ করেছে। এইটা অনেকটা ভাস্ট একটা জায়গা। কারণ আমরা সবাই জানি চিনি খাওয়া ছেড়ে দিতে হবে। চিনি চায়েতেই তো আমরা দিই, বা দুধে অনেকে চিনি দিল, বা কোনো কারণে এরকম নর্মালি ছানাতে চিনি দিয়ে খায়, এরকম ব্যাপার। কিন্তু মানুষ ওইগুলো থেকে বিরত থাকে অনেক ক্ষেত্রে, বা আবার নাও থাকতে পারে। কিন্তু সর্বোপরি যে সমস্যাটা হয়ে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ডালে মিষ্টি দেওয়া, কোনো তরকারিতে মিষ্টি দিয়ে রান্না করা নাকি তাতে স্বাদ আসে না। তো এই জায়গা থেকে কিন্তু কমপ্লিকেশনস গুলো অনেক বেড়ে যায়। কারণ আমি যখন ডায়েট প্ল্যানিং এ যাই সেই জায়গা থেকে দেখি কোনোভাবেই কিছু একটা কোথাও গিয়ে সমস্যা হচ্ছে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু তার কিন্তু সব ঠিক আছে। হয়তো দেখা গেল সে যে তরকারিটা বানাচ্ছে, যে সবজি সে প্রত্যেকদিন খাচ্ছে, সেখানে প্রত্যেকদিন কিছু কিছু চিনি থাকে। এবার ও হয়তো বলবে আমি তো অল্প চিনি দিই, আমি তো হাফ চামচ চিনি দিই, কিন্তু সেটা রোজ হচ্ছে। রেগুলারলি যদি প্রত্যেকটা সবজিতে এবং তরকারিতে চিনি যায়, সেই জায়গা থেকে কিন্তু ডায়াবেটিক যারা আছেন তাদের অনেক প্রবলেম আসতে পারে, রিস্ক ফ্যাক্টর চান্সটা বেশি। এবং সর্বোপরি যারা পিসিও আছেন, যাদের ইনসুলিন ইমব্যালেন্স হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা চলে আসে। তো আরেকটি বড় প্রশ্ন যা থাকবে সেটা হচ্ছে ডায়াবেটিস এর ক্ষেত্রে জেনারেলি কয়েকটি পার্টিকুলার ফুড যেটা আমাদের একেবারেই বাদ দিতে হয়, বা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফুড, সেইগুলো তুমি একটু আমাদের সকলের জন্য বলে দাও, যেগুলো একদম পুরোপুরি বাদ দিলে খুব ভালো হয় আর কি। পুরোপুরি বাদ বলতে অবশ্যই আম। শীতকালে গরমকালে আম একদমই বাদ। আম, লিচু একদমই বাদ। কলা তো প্রথমেই বললাম, কলা বাদ। এরপরে আসছে কাঁঠাল। মানে এছাড়া হচ্ছে তোমার ধরো কি বলবো ওটাকে, আহ, আঙ্গুর। আঙ্গুর আঙ্গুর যেহেতু অনেকটাই মানে তাড়াতাড়ি ব্লাড মানে ব্লাডে গ্লুকোজটা তাড়াতাড়ি ইয়ে হয়, সেক্ষেত্রে বাদ। আঙ্গুর বাদ। এবং এছাড়া ভেজিটেবলস এর মধ্যে অনেক ভেজিটেবলস এর মধ্যে যে বিটরুট হয়, ক্যারোটস আছে, পটাটো আছে, মাটির নিচে যে সবজিগুলো, সেগুলো অনেক সময় মানে পুরোটাই বাদ আর কি। মানে বিটরুট, ক্যারোট, পটাটো, কচু, তারপরে হচ্ছে ওল, মানকচু। মানকচু বোধহয় মাটির নিচে হয় না নাকি? ভুল না, বললাম বোধহয়। মানকচুটা হয় না, প্লেন যে কচুটা হয় যেটা মাটির নিচে হচ্ছে ওটা, বা ওল, এই ধরনের গুলো। হ্যাঁ, ওল, এইগুলো একদমই বাদ। তাছাড়া এবং তুমি বাদ বাকি যে মাটির ওপরের সবজি, আর বেশি করে যদি তুমি সেই লিফি গ্রিন ভেজিটেবলস যদি খুব পাতে রাখতে পারো, মানে শাক সবজি আর কি, এবং ফাইবার রিচ ডায়েট তুমি যদি রাখতে পারো, সেটা কিন্তু কনস্টিপেশনের দিক থেকেও যেমন অনেকটা মানে তোমাকে প্রিভেন্ট করবে কনস্টিপেশন। সেটা কিন্তু তোমার ব্লাডে যে প্লাক, মানে কন্টিনিউয়াস তো আমাদের বডিতে তো ডিজেনারেশন হচ্ছে, মানে ডিজেনারেশন হয়ে মানে প্লাক তৈরি হচ্ছে, তো সেইটা কিন্তু হেল্প করবে, অনেকটাই হেল্প করবে বডিকে ডিজেনারেটিভ ডিজিজ থেকে, ডিজেনারেশনের থেকে বডিকে হেল্প করবে অনেকটাই। মানে তুমি পার্টিকুলার কিছু নাম নাম বলে, বিটা ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন, ওই রিলেটেড মানে কালার্ড ভেজিটেবলস এবং লিফি ভেজিটেবলস খেতে হবে তোমাকে। ব্রকোলি আছে, তারপরে ধরো টমেটো আছে, তাতে লাইকোপিন আছে অনেক। তারপরে ধরো কালার্ড যে এখন অনেক সময় কালার্ড ফুলকপি যেগুলো হয় আর কি, এখন অনেক রকম হ্যাঁ, বেরিয়েছে শীতকালে হাইব্রিড। এটা আমরা বেশি পাবো। আর অনেকের হ্যাঁ, ধারণা থাকে যে কালারফুল বাঁধাকপি ফুলকপি মানে তাতে রং দেওয়া হয়েছে, কিন্তু নট। একেবারেই নয়। শীতকালে কিন্তু এগুলো ভীষণ ভাবে চাষ হয়, যেমন ব্রকোলি সবুজ ফুলকপি আমরা অনেকে বলে থাকি, তেমনি কিন্তু হলুদ রঙের ফুলকপি পাওয়া যায়, হলুদ রঙের ওটা আসছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, কালার ফ্রুট এন্ড ভেজিটেবলস। তারপরে ধরো আমরা রেড ক্যাবেজ পাবো, যার মধ্যে অ্যান্থোসায়ানিনের মাত্রা অনেক বেশি। আর আমরা কিন্তু ভায়োলেট কালারের কলিফ্লাওয়ারও এখন পেয়ে যাই, সেখানেও অ্যান্থোসায়ানিন থাকে, কোনো রং দেওয়া নয় এর মধ্যে, এটা কিন্তু ন্যাচারাল কালার। প্রত্যেকের জন্য বলা যে প্লিজ এইগুলোকে প্রত্যেক দিনের খাবারে রাখা।
আর সবজি কোনটা চুজ করবো এটা মানুষের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় নর্মাল রান্নার ক্ষেত্রেও। তো আমি সবাইকে বলি যেটা গাছে ফলে সেটাকে খান, গাছের পাতায় মাটির গাছের নিচে শাখাতে যেটা হয় সেটা খাও, ব্যাস সব থেকে বড় ব্যাপার। গাছের পাতাও যদি হয় সেটাও শাখাতে হচ্ছে তাহলে সেটাই খাও শাক সবজি হিসাবে। আর সবজি মানে যেটা গাছে ফলে সেটা সবজি। আর আমরা যেগুলোকে সবজি বলে ধরে নিই, যেমন তুমি বললে ওল, কচু, আলু, রাঙা আলু, বিট, গাজর ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু রুটস অ্যান্ড টিউবার্স এর মধ্যে পড়ে, মানে কন্দ এবং মূল। তো ওগুলো কিন্তু সবজি নয়, সবজি মানে যেটা গাছে ফলবে। তো যেটা গাছে ফলে সেটাই খা। তো এটাই আমাদের কথা, আমাদের সেশনের বলার। তো ডায়াবেটিস নিয়ে আমরা অনেক কিছুই আলোচনা আজকে করলাম। তো তুমি একটু ডায়াবেটিস এডুকেটর হিসাবে আমাদের প্রত্যেকের জন্য, আমরা যারা শো দেখছি আজকে বা যারা ডায়াবেটিক রয়েছেন তাদের জন্য কিছু সাজেশনস যদি দিতে চাও তো তুমি কাইন্ডলি প্লিজ একটু দাও। অবশ্যই সে তো মানে তোমাকে প্রথমেই মানে তোমাকে বা আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে, নিজের ডায়েট মডিফিকেশন করতে হবে। ডায়েট মডিফিকেশন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ ছাড়া ডায়াবেটিসের কোনো কিন্তু বেসিক্যালি টাইপ টু ডায়াবেটিস যেহেতু একটা ইটসেলফ লাইফস্টাইল ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু কোনো মানে গতি নেই আর কি। এক্সারসাইজ করতেই হবে ডায়াবেটিসে, মানে ডায়েট মডিফিকেশন এবং এক্সারসাইজ করতেই হবে। একদমই তাই, মানে আমরা যদি একটু লাইফস্টাইলটাকে ঠিক রাখি, একটু মডিফাই করে নিই, প্রত্যেক দিন দেরি করে ঘুমাতে যাওয়া থেকে একটু বিরত থাকি, ঘুমানোর আগে ফোন দেখা, ল্যাপটপ এগুলো স্ক্রল করা, বা এই যে তুমি যেটা গেমিং এর কথা বললে, গেমিং এখন খুব পপুলার, গেম খেলুক, আমাদের লাইফস্টাইল যেমন চলছে চলুক, কিন্তু ঘুমের সময় স্লিপ প্যাটার্ন যেন ডিস্টার্ব না হয়। আর সর্বোপরি সারা দিনে 24 ঘন্টা থেকে যদি আমরা 30 মিনিট থেকে 45 মিনিটও বের করতে পারি এক্সারসাইজের জন্য, সেটাও অনেকটা আমাদের জন্য ফলপ্রসূ হয়। এবং বাকি তো ডায়েট মডিফিকেশন রয়েছেই, সেটার জন্য প্লিজ কোনো ডায়াবেটিস এডুকেটরের সাহায্য নিন বা কোনো ডায়েটিশিয়ানের সাহায্য নিন, বাট প্লিজ এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে নিজের কাজ করুন। কারণ এখনকার দিনে ডায়াবেটিস যেমন একটা লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে গিয়েছে, ইনসুলিন ইমব্যালেন্সও কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে গেছে। মানুষের এত তীব্র ইচ্ছা মিষ্টি খাওয়ার, এটা কিন্তু নর্মাল নয়। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে এটা খুব নর্মাল, যে খাচ্ছি কেন খাবো না, কিন্তু এটা অ্যাবনর্মাল বুঝতে হবে। এবং সেটাকে রিলেট করতে হবে যে কেন অন্য আমার পাশে একজন ব্যক্তি আছে তার তো এত ক্ষুধার উদ্রেক হচ্ছে না, আমার কেন মিষ্টির প্রতি এতটা উদ্রেক হচ্ছে। তো সেই জিনিসটাকে একটু বোঝা, কারণ বর্তমান দিনে চলতে গিয়ে আমরা কিন্তু অনেকটাই শিক্ষিত বলতে পারি, মানে আমরা যারা প্রফেশনাল তার থেকেও বাইরে যারা রয়েছেন, যারা লেম্যান বা এই জায়গায় নেই, তারাও কিন্তু যথেষ্ট কনসার্ন অ্যাবাউট দেয়ার হেলথ। তো সেই জায়গা থেকে একটু যদি আমরা কনসার্ন হতে পারি ডায়াবেটিস নিয়ে, কিন্তু আমরা খুব ভালো থাকতে পারি। যেমনটা অরিত্র আমাদের বললো যে প্রত্যেক দিন, শুধু ডায়াবেটিক কেন, যে কোনো মানুষ, নর্মাল মানুষ, আমরা যারা নর্মালি রয়েছি, প্রত্যেকের এক্সারসাইজ দরকার। কেউ যদি হাতে কলমে যে এক্সারসাইজ হয় বা জিম, অনেকের ধারণা থাকে যে জিম মানেই হয়তো এক্সারসাইজ, এক্সারসাইজ মানে জিম করতে হবে। তো নট অনলি দ্যাট, মানে এটার কোনো ভিত্তিই নেই। জিম করতেই পারেন, কিন্তু জিম ছাড়াও আমাদের অনেক এক্সারসাইজের অপশন রয়েছে। আমরা ভারতের মানুষ, আমাদের কিন্তু যোগ এবং ব্যায়াম মানে পূর্বপুরুষরাই দিয়ে গেছেন, এটা একটা আমাদের ভারতের কালচার বলতে পারেন, যে যোগ এবং ব্যায়াম, সেই জায়গায় প্রাণায়াম চলে আসে, আসন চলে আসে। তো এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি বা নর্মাল খেলাধুলো করি, সবসময় আমি যাদের বলি যে এই যে শীতকাল আসছে, প্রচুর কিন্তু খেলাধুলার সেশন চলে, যে কোনো আউটডোর গেমসে যদি কেউ পার্টিসিপেট করতে পারেন, সেটা অনেক বড় একটা এক্সারসাইজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তো সর্বোপরি এটাই আমাদের লাইফস্টাইলকে মডিফাই করা, এক্সারসাইজ করা, ডায়েটের মডিফিকেশন করা, ব্যালেন্স করে চলা, কারণ ব্যালেন্সের মতো জিনিস কিছু হয় না। ব্যালেন্স ডায়েট, আমাদের লাইফস্টাইলের ব্যালেন্সিং যে ক্ষমতাটা, সেটা যদি আমরা একটু নিয়ে আসতে পারি, তাহলে ডায়াবেটিস নিয়ে আমরা খুব ভালো থাকতে পারি। তো এটাই আমাদের সেশনের আজকের টপিকটা ছিল। অরিত্র, তোমার যদি কোনো কনক্লুড করার থাকে ডায়াবেটিস নিয়ে, তুমি একটু বলতে পারো। না, ইটস ওকে, ক্লিয়ার। যদি থ্যাংক সবার ইউ। মানে কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ, লিখে যদি শিখুন। কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোয়ারি থেকে থাকে, অনেকে কিন্তু পরেও দেখে, তো যারা পরে দেখবেন তো সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন। তো অরিত্র হোক বা আমরা, আমি যে কেউ, আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আর আমি এই বলেছিলাম যে সেশনটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ অরিত্র যে আমার সামনে আছেন বা তোমরা সবাই দেখতে পাচ্ছ, ও নিজে একজন ডায়াবেটিক হয়ে যদি এই জায়গায় আসতে পারে এবং সেই জিনিসগুলো অ্যাচিভ করতে পারে, তাহলে আমরা বোধহয় একজন সাধারণ মানুষ হিসেবে নিশ্চয়ই করতে পারি।
তো থ্যাংক ইউ সো মাচ। তুমি জীবনে আরো এগিয়ে যাও, তোমার কাজে আগামী দিনে আরো সফলতা আসুক। তুমি নতুন কাজ শুরু করতে চলেছো, সেই জন্য তোমার অনেক শুভেচ্ছা রইলো আমাদের সকলের তরফ থেকে। তো নিউট্রাল মান্তার তরফ থেকে আমরা প্রত্যেকবারই কিছু না কিছু নতুন নতুন টপিক নিয়ে আসি, যেটা মানুষের হেলথ রিলেটেড হবে এবং মানুষ ভালো থাকবে, সেই আশাটাই আমার থাকে এবং আগামী দিনে সেটাও আমরা চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ অরিত্র, থ্যাংক ইউ সমস্ত ভিউয়ার্সদের যারা পাশে থেকেছেন, আমাদের শোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সকলের কোয়ারি থাকে, আমি সকলের কাছে প্রত্যেকবার জানতেও চাই যে কি কি টপিক হলে ভালো হয়। তো তোমাকে আমি আগামী দিনে আরো নিশ্চয়ই কোনো সেশনে পাবো, আশা রাখবো। থ্যাংক ইউ সো মাচ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিউট্রাল মান্তার পাশে থাকবেন। আগামী দিনে নতুন কোনো টপিক নিয়ে যদি কিছু বলার থাকে তাহলেও পেজে লিখতে পারেন, কমেন্ট সেকশনে লিখতে পারেন, আর পেজটাকে ফলো রাখবেন যাতে নোটিফিকেশন গুলো পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।